মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। উপযুক্ত ইসমাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সিপি। শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ? ওসমান হাদিকে গুলি করেছে কে কে এই ব্যক্তি, তাকে কিন্তু এর মধ্যে সন্ধান পেয়েছে তার, বিশেষ করে সিসিটিভি ফুটেজ থেকে। বাংলাদেশের পুলিশ আপনারা জানেন, যেটা আসলে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। এবং এখানে জড়িত বিএমপি, যেটা শোনার পরে আপনারা আসলে অবাক হয়েছেন। আসলে অবাক হওয়ার কিছু নেই, ঘটনা এটাই সত্য। সম্পূর্ণ বিষয় জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে একটা প্রতিবেদন দেখাচ্ছি, সর্বশেষে আর দেখবেন আপনারা পুরো, মনে করেন সিসিটিভি ফুটেজ এবং পুলিশের ভিডিও সর্বশেষে দেখবেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। ঢাকা ৮ আসনে নির্বাচনের প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে। সেই স্বৈরাচারের মতো, সেই খুনি হাসিনার মতন আবার নব্য স্বৈরাচার এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। তো আমরা অতি বিলম্বে তীব্র নিন্দা জানাই এবং যে আব্বাসের যেন আপনার শাস্তি হয় কঠোরভাবে। এবং আব্বাস একটা সন্ত্রাস এবং চাঁদাবাদের সাথে জড়িত। আমরা জানি যে এই আব্বাসের বিভিন্ন ইতিহাসে চাঁদাবাজির রেকর্ড আছে। সে বিএনপি নামক দলকে বিক্রি করে আওয়ামী লীগের দোষরের সাথে একসাথে হাতাহাত রেখে টাকা হাতিয়ে আজ সে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চায় এবং স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায়। এই আব্বাসের নেতৃত্বে ঢাকা ৮ আসনে যে ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডারা ছিল, এই আব্বাসের নেতৃত্বে আবার ঢাকা আসনে ছাত্রলীগের গুন্ডারা আবার পরিবারভাবে আসতে চায় এই আব্বাসের নেতৃত্বে। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আব্বাসের একটা আমাদের এই ছাত্র নেতার উপরে আজ নির্মম ভাবে। দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, সেটা দেখলে আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। আমরা বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওসমান হাদি ভাইকে শুটকারী, যে সাসপেক্টেড শুটার, তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরে তাকে জামিন করাইছে কোন আইনজীবী, এবং তাকে যে বিচারপতি জামিন দিল, কোন ক্রাইটেরিয়া তাকে জামিন দিল, আমি একজন আইনজীবীর মাধ্যমে জানতে পারলাম। তাকে যেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তার জন্য অজামিনযোগ্য, জামিন অযোগ্য মামলায় মিনিমাম 7 বছর তার জেলে থাকার কথা। সেই 7 বছর জেলে থাকার পরিবর্তে তাকে অল্প কিছুদিনের মধ্যে তাকে জামিনে মুক্ত করলো কারা, এবং পরিণাম হিসেবে হাদি ভাইকে শুট করা হলো, গুলি করা হলো, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে হাদি ভাই। এর জন্য কি এই যে আইন উপদেষ্টা অথর্ব, আসিফ নজরুল, তিনি দায়ী নয়? এই যে বিচার বিভাগ, এই যে সরকার, তারা দায়ী নয়? তারা কিভাবে এইভাবে টেরোরিস্ট সন্ত্রাসীদেরকে, আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে না নিয়ে, যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে না নিয়ে তাদেরকে জামিনে ছেড়ে দিচ্ছে, জামিনে বের হয়ে এসে তারা জুলাইয়ের বিপ্লবীদেরকে গুলি করছে, হত্যার উদ্দেশ্যে গুলি করছে, টার্গেটেড শুট করছে। তাহলে কি প্রফেসর ইউনূসের এই বিষয়ে জবাবদিহি করা উচিত না? এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার জবাবদিহি করা উচিত না? এই যে আইনজীবী, এই শুটারের যে আইনজীবী, সন্দেহভাজন যে শুটার, তার যে আইনজীবী, তাকে জবাবদিহি করা উচিত না? এই যে জামিন দিল, এই জামিন যে দিল তাকে, সেই বিচারপতিকে সন্দেহ করা উচিত না? তাদেরকে সাসপেক্ট করা উচিত না? তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনই, এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল? এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো। এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে, এই শঙ্কাটা তো করা হচ্ছিল।
সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই ওসমান হাদির মতো একজন সুপরিচিত নেতা, যাকে সকলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে সকলে এক নামে চেনেন, এমন একজন তরুণ নেতাকে যে গুলিবিদ্ধ করা হলো, সে ঘটনাটিকে কিছুতেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববার উপায় নাই। নির্বাচনের ঘোষণা আসবার পরে এমন একজন ব্যক্তিকে টার্গেট করা হলো, যাকে সরাসরিভাবেই অত্যন্ত মানে সুপরিকল্পিত টার্গেট হিসেবেও বুঝতে অসুবিধা হয় না, যার ফলে সারা দেশে একটা আতঙ্ক হবে, আলোড়ন ছড়িয়ে পড়বে। প্রত্যেকটি আসনের প্রার্থীরা এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করবেন এবং নির্বাচনের যে প্রচারণা শুরু হতে যাচ্ছিল বা হচ্ছিল বা চলছিল, সেটার মধ্যে একটা শঙ্কা, আতঙ্কের ছায়া পড়তে বাধ্য হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাটা ছিলই, কিন্তু এরই মধ্যে দেখেন বিএনপি নভেম্বরের শুরুতে যখন তাদের দলের মনোনয়ন ঘোষণা করলো, তখন চট্টগ্রামে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে রীতিমতো AK-47 সহ বেশ কয়েকটি অস্ত্র নিয়ে 50 জনের মতো অস্ত্রধারীদের একটা দল ঢুকে পড়ে গুলি চালিয়ে কিন্তু সেই প্রার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ারও নিহত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনাটিকেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে, বারবার আলাপ হয়েছে বটে, কিন্তু এটা এমন আতঙ্ক ছড়িয়ে পড়েনি যে মুখে মুখে ছড়িয়ে পড়বে, কারণ বিএনপির সেই নেতা এভাবে জাতীয়ভাবে পরিচিত নন। তার মানে হাদিকে যে আজকে জুম্মার নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকায় মানে এক রকমের জনসংযোগ প্রচারণা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছিলেন, তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে, তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ। এখন ভাববার কি কোনো কারণ আছে যে এই ঘটনাটি একটি মানে শুধুমাত্র হাদিকেই এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে, নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে? তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে। ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন, সেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়িরও চাপ নাই, দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক। ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন, চেহারায় চেনেন, নামে চেনেন, কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানে তিনি বাত ফজর লিফলেট বিলি করছেন, কর্মসূচি দিচ্ছেন, তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা সিঙ্গারা খেয়ে, চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান, কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন। হ্যাঁ দর্শক, আপনারা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন, তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।